বলা যায় যে অনেকেই বলতেছেন ৩৬ দিনের আন্দোলন, ১৫ দিনের আন্দোলন। হ্যাঁ, আন্দোলনের একদম মূল যে বডিটা সেটা হয়তো ৩৬ দিনের, এবং আন্দোলনটা একদম চূড়ান্ত পর্যায়ে যখন ছিল এটা ১৫ দিনে চূড়ান্ত একটা পিক দেখছে। কিন্তু একটা বাংলাদেশের কোনো আন্দোলনই আসলে এরকম ৩৬ দিন বা ১৫ দিন এত শর্ট লেংথের হয় না। একটা আন্দোলনের পিছনে অনেকগুলো ঘটনা থাকে, একটা ঘটনাও না, অনেকগুলো ঘটনা। আপনি যদি মুক্তিযুদ্ধের কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে ৪৮-এর গণপরিষদে আমরা কি সেন্ট্রাল গভর্নমেন্টের গোলাম এটা বলা হচ্ছে, তারপরে হচ্ছে আপনার ৫২-এ ভাষা আন্দোলন হচ্ছে, তারপরে ৬ দফা আসতেছে, তারপরে হচ্ছে আপনার ৬৯-এ গণঅভ্যুত্থান হচ্ছে, ৭০-এ সাইক্লোনের কারণে ন্যাশনাল আওয়ামী পার্টি নির্বাচন বয়কট করতেছে, আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, তারপরে গিয়ে কিন্তু একটা মুক্তিযুদ্ধ হচ্ছে। আরও অনেকগুলো আমি হয়তো মাঝখানে মিস করে গিয়েছি, যে একটা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরিতেই ২৩ বছরের অনেকগুলো আন্দোলনের যোগসূত্রিতা আছে। ঠিক একইভাবে আপনি যদি আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের কথা বলেন, এইটা পেছনে অনেকগুলো আন্দোলন আছে, ছোট হোক বড় হোক, সেই আন্দোলনগুলো এই জুলাইয়ে এসে একীভূত হয়েছে এবং এইরকম একটা জনবিস্ফোরণে দেখা দিয়েছে। আপনি যেটা বলতেছিলেন যে ২০১৮ নিরাপদ সড়ক আন্দোলন, সেইটা এটার সাথে কিভাবে কানেক্ট করে, আমি একজনকার কথা বলতে চাই যে এই আন্দোলনের শহীদ যে ৪ তারিখে মাথায় গুলি খায় মিরপুর ১০-এ জুলফিকার আহমেদ শাকিল, তার আন্দোলনের শুরু কিন্তু ২০১৮-তে। সে নিরাপদ সড়ক আন্দোলন করে ২০১৮-তে মিরপুর ১০-এ, তখন সে ক্লাস 8-এর ছাত্র, এখন সে ইয়োরাতে সেকেন্ড ইয়ারে চারুকলায় পড়তো, এবং এই সময় সে এই আন্দোলনে এসে শহীদ হচ্ছে। তাহলে বুঝতে পারতেছেন যে ওই আন্দোলনের কর্মীরা কিন্তু এসে এই আন্দোলনে যোগ দিচ্ছেন, এবং ওই নিরাপদ সড়ক আন্দোলন যারা করেছেন তারা কিন্তু মোটামুটি আন্দোলন ব্যাপারটা কি, নিজের অধিকারটা কি, জাস্টিসটা কি, এটা ওখান থেকে বুঝতে শুরু করেছেন। আবার আপনি যদি এই আন্দোলনের একদম মূল স্লোগানগুলোর দিকে তাকান, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত, হ্যাঁ, তাহলে আপনি নিরাপদ সড়ক আন্দোলনে গেলে শিক্ষার্থীরা কী দাবি করছিল যে রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্রের মেরামত চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, রাষ্ট্রের সংস্কার কাজ চলছে, এরকমের দাবিগুলো কিন্তু বা এরকমের স্লোগানগুলো কিন্তু তখন ২০১৮-তে দেওয়া হচ্ছিল। উই ওয়ান্ট জাস্টিস, এটা একটা গ্লোবাল স্লোগান, এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় জাস্টিসের জন্য এই স্লোগানটা দেওয়া হয়। এর বাইরেও আপনি কিন্তু এই যে আমার ভাই মূল্য কেন, এই যে অন্য শিক্ষার্থীর জন্য দাঁড়ানো, সেটাও কিন্তু আপনি দেখবেন যে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু হয়েছে। এরও আগে কিছু আন্দোলন হয়েছে যেগুলোতে শিক্ষার্থীরা মাঠে নেমেছিল, রাস্তায় নেমেছিল, সেটা হচ্ছে নুসরাত হত্যার সময় নেমেছিল, সোহাগী জাহান তনু হত্যায় নেমেছিল, সাগরুণী হত্যার সময় শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, তারপর হচ্ছে কার্টুনিস্ট মোস্তাক আহমেদ যখন জেলখানায় হত্যার শিকার হলেন তখনও কিন্তু নেমেছিল, কিন্তু মানুষ বিচার পাচ্ছিল না। আপনার বুঝতে হবে যে মানুষের যে নাগরিক অধিকার, যে সে এইগুলোর জবাব চায়, এগুলোর বিচার চায়, এগুলো সে পাচ্ছিল না, ফলে মানুষ কিন্তু ক্ষুব্ধ হচ্ছিল। এবং এই যে মানুষের ক্ষুব্ধ হওয়া প্রতিনিয়ত, এই বিক্ষুব্ধ অবস্থাটা ধীরে 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 একখানে হয়ে একীভূত হয়ে যেটা জুলাইয়ে একটা বিস্ফোরণ আকারে দেখা দিয়েছে। ফলে জুলাইকে আলাদা করে বিবেচনা করার জায়গা খুব একটা নেই, বরং বলা যায় যে বিগত এই যে 16-17 বছরের আওয়ামী শাসনের যে মানুষের যে দুর্দশা এবং মানুষের যে বিক্ষোভ, যেটা মানুষের ভেতরে মানুষ লালন করছিল, সেইটা আসলে জুলাইয়ে এসে আপনার একটা ভয়াবহ রূপ ধারণ করে এবং শেষমেশ হাসিনার পতন ঘটায়। অবশ্যই মেধাবীদেরকে রাজনীতিতে আসতে হবে। আমার খুব ছোটোবেলায় একটা দেখা ছবি, রাং দে বসন্তী, ভারতের আমির খানের একটা ছবি, ওখানে একটা কথা বলে যে আমরা আর্মিতে যাব, আমরা পুলিশে যাব, আমরা IPS অফিসার হব, আমরা রাজনীতিতে জয়েন করব, আমরা দেশটাকে বদলাবো। তো দেশটাকে যদি আলটিমেটলি বদলাইতে হয় আমাদের সমস্ত জায়গায় দায়িত্ব নিতে হবে, যেখান থেকে যেভাবে পারি দায়িত্বটা নিতে হবে। একজন সংবাদ মাধ্যম কর্মী তার দায়িত্বটা তার জায়গায় নিলে, আমি একজন সিনেমা কর্মী হিসেবে আমি আমার জায়গায় আমার দায়িত্বটা নিলে, তখন আর কারো উপর এক্সট্রা বার্ডেন হবে না, বেশি করে দায়িত্ব নিতে হবে না। আর রাজনীতির সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকতে হবে। নতুন রাজনৈতিক দলও হইতে পারে, আবার পুরোনো এমন কেউ থাকতে পারে যে আসলে এই সময়টা, পুরো সময়টা লড়াই সংগ্রাম করে আসছে এবং জনগণের পক্ষে থাকছে, তার পক্ষেও রাজনীতি করা যেতে পারে। এইটা মানুষের ব্যক্তিগত চয়েস, তবে এই চয়েসটা আবেগের বশবর্তী হয়ে না নিয়ে এটা মোটামুটি পড়াশোনা করে, বুঝে শুনে, কথাবার্তা বলে, আলাপ করে তারপরে যাওয়া। আবেগকে পুঁজি করে আমাদের দেশে অনেক ভয়ানক রাজনীতি হয়েছে বারবার, যেটা এখনও হচ্ছে। এখনও আপনি যদি দেখেন যে মানুষের আবেগের জায়গাগুলো নাড়া দিয়ে এই জাতীয় ঐক্যকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। আপনি আপনার এলাকায়, মহল্লায় যাকে নেতা মানছেন তাকে শুধু আবেগের বশবর্তী হয়ে নেতা বানাবেন না। এখানে আপনি আপনার বিবেক, আপনার বুদ্ধি, এগুলোকে ব্যবহার করুন। কোটা একেবারে নিজের মগজ থেকে তুলে ফেলুন, তাহলেই হয়তো আমরা একটা
ভবিষ্যতের দিকে যাইতে পারবো, একটা সুন্দর বাংলাদেশের দিকে যাইতে পারবো। জিনিসটা আসলে ঠিক 18 থেকে শুরু, সেটা আমি মনে করি না। আপনি দেখবেন যে 2014 সালে যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনে কিন্তু আসলে বাংলাদেশের অন্যান্য যে দলগুলো ছিল আওয়ামী লীগ ব্যতীত, তারা আসলে ওইভাবে অংশগ্রহণ করেনি, এবং সেই নির্বাচনের পর থেকেই স্বৈরাচারী একটা কাঠামো সরকার তৈরি করার দিকে এগোতে শুরু করে। তো তারই পরিপ্রেক্ষিতে আপনি দেখবেন যে 14-র পর থেকে যে আন্দোলনগুলো হয়েছে, সেই আন্দোলন আসলে সরকারকে ডিরেক্ট প্রশ্ন না করে সংস্কারের কথাগুলো বলা হচ্ছিল। আপনি দেখবেন নিরাপদ সড়ক আন্দোলনে কিন্তু আসলে এই আন্দোলনে শিক্ষার্থীরা বলেছিল যে আমরা সরকারের পতন চাই না, কিন্তু আমরা সড়কের সংস্কার চাই। কিন্তু এখন এই যে সরকারের পতন চাইলে আসলে অসুবিধা কী ছিল? সরকার পতন তো যে কেউ দাবি করতে পারে, কিন্তু সরকার যে কায়দাটা তৈরি করেছিল, সেই কায়দা থেকে কিন্তু আসলে নিরাপদ সড়কের দাবিটা এসেছে, এবং একই সাথে সরকারের পতন চাই না, আমরা সরকারের বিরুদ্ধে না, এই ধরনের জায়গাগুলো তৈরি হয়েছিল। তো সেই আন্দোলনে আপনি দেখবেন যে স্কুলের যারা শিক্ষার্থী ছিল, ক্লাস 9, 10, এমনকি আমরা দেখেছি ক্লাস 5, 6-এর শিক্ষার্থীরা এখানে অংশ নিয়েছে, কলেজ, বিশ্ববিদ্যালয় তারা অংশ নিয়েছিল। কিন্তু নিরাপদ সড়কের দাবিটা যদি পূরণ হতো, আসলে তাহলে এখানে ক্ষতি কার ছিল? ক্ষতি কারোই হতো না। সড়ক নিরাপদ মানে এখানে যে আওয়ামী লীগ করে, যে বিএনপি করে, বা যেই দলই করে, সেই কিন্তু নিরাপদ, এবং এই জীবনের নিরাপত্তা যে কেউ চাইতে পারে। কিন্তু আমরা যেই দমনপীড়নটা দেখেছিলাম শেষ সময়, শিক্ষার্থীদের উপরে যেভাবে হামলা করা হয়েছিল, এমনকি চাপাতে কোবানো হয়েছিল, আপনি দেখবেন একজন শিক্ষার্থীর ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছিল কীভাবে সশস্ত্র কায়দায়। তো এই ক্ষোভগুলো কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ছিল, এবং সেটাই আস্তে আস্তে পুঞ্জীভূত হয়েছে। এবং 18 নির্বাচনের পরে আসলে আমরা দেখেছি সরকার আসলে স্বৈরতন্ত্র থেকে বের হয়ে একটা ফ্যাসিবাদী কায়দায় চলে গেছে। এখন একটা ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় থাকে, তখন সরকারের বিরোধিতা করলেই তার বিরুদ্ধে একটা দমনপীড়ন চলে আসে। তো সেই দমনপীড়ন থেকে বাঁচার জন্য শিক্ষার্থীরা আসলে ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ হতে 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 বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে তারা কথা বলতে শুরু করেছে। কোটা সংস্কার আন্দোলন সেরকম একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনই ছিল। কিন্তু সেই আন্দোলনেও যখন আসলে এভাবে হামলাগুলো শুরু হলো, তখন শিক্ষার্থীরা আরও বেশি ঐক্যবদ্ধ হলো, এবং তারা দেখলো যে এই সরকার আসলে শিক্ষার্থী কেন কারোরই কোনো দাবি আসলে মেনে নেবে না। সেই মেনে না নেওয়ার জায়গা থেকেই কিন্তু আসলে আমরা দেখেছি যে সরকার পতনের যে ডাক, সেই ডাকের জায়গায় গিয়ে পৌঁছেছে। 2018 সালে আমি ক্লাস 9-এ পড়তাম। তখন আসলে মানে আন্দোলন শব্দটার সাথে তেমন পরিচিত ছিলাম না আমি। আসলে আমার কিছু সেভিংস ছিল, আমি পানি কিনতাম, নাস্তা কেনা যারা আন্দোলনরত আমার বড় ভাইরা ছিলেন, আমার ব্যাচমেটরা ছিলেন, তাদেরকে আমি সাহায্য করতাম, তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করতাম। এবং পরবর্তীতে যখন ট্রাফিকে যারা নিয়োজিত ছিলেন, আমি তাদেরও সহযোগিতা করার চেষ্টা করতাম। সো 2018 সালের ভূমিকাটা আমার এরকমই ছিল। তখন 2018 সালে তুমি তো ক্লাস 9-এ পড়ো, জি। তখন আন্দোলনটা কি নিয়ে ছিল সেটা তো জানো? হ্যাঁ, নিরাপদ সড়ক আন্দোলন ছিল। আচ্ছা, তো সেই নিরাপদ সড়ক আন্দোলনটা তোমরা করলা, তারপরে খুব বেশি এটা নিয়ে সফল হলো না। জি জি। একটা পর্যায়ে আন্দোলন থেমে গেল, আবার 6 বছর পরে এসে একটা আন্দোলন শুরু হলো। জি। তো এই যে 18 থেকে 24-24-এ এসে তুমি তাহলে কি সেই যে 18-তে যে আন্দোলনটা তুমি ছিলা, সেই 18-র আন্দোলন কি তোমাকে এই 24-এর যে আন্দোলন, সেইখানে কোনো শক্তি বা স্পৃহা জুগিয়েছে কিনা? আসলে আমি ক্লাস 9-এ তো আন্দোলন বিষয়ে ওরকম জানতাম না। সো আমি যখন 9-এ দেখেছি যে ছাত্ররা কি করতে পারে, ছাত্র শক্তি আসলে কি, সবাই যে মানে এক ডাকে যে এভাবে একত্রিত হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তখন আমি বুঝেছিলাম যে মানে আমাদের ইউনিটিটা কোথায়, আমাদের শক্তিটা কোথায়। সো সেই শক্তি নিয়ে আমরা 2024 আন্দোলনটা করি, এবং আলহামদুলিল্লাহ যে আমরা আন্দোলনে সফল হয়েছি আর কি। আচ্ছা, পরবর্তীতে এখন মানে তোমার চিন্তা ভাবনা কেমন? তুমি তো একজন স্টুডেন্ট। জি। যে আসলে এই শিক্ষার্থীরা আসলে একটা দেশ গড়তে আসলে কী ধরনের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে পারে, আরও পরবর্তীতে তোমাদের চিন্তাভাবনা কী থাকতে পারে? চিন্তাভাবনা হচ্ছে গিয়ে মানে স্বাধীনতা, বাংলাদেশ চাও তুমি? আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাধীনতার শব্দটা ভালোভাবে মূল্যায়ন করা হয়। যেরকম কোনো জায়গায় মানে ক্রাইম হচ্ছে, কেউ বলার সুযোগ পাচ্ছে না, কেউ ভালোভাবে ব্যক্ত করতে পারছে না যে আমি এখানে নিরাপদ ফিল করছি না, আমি আমার কথাগুলো সবার সামনে বলতে পারছি না, কোনো না কোনো মানে অপশক্তি আমাকে দমন করার চেষ্টা করছে। এরকম যাতে বাংলাদেশে না হয়, সবার যাতে বাক স্বাধীনতা থাকে, সবাই যাতে নিজের কথাগুলোর বলার সুযোগ পায়, আমরা এরকমই বাংলাদেশ চাই। এবং মূল অফ দ্য স্টোরিজ আমরা হচ্ছে গিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। কোনো জায়গায় চাঁদাবাজি হবে না, সবাই নিজের স্বাধীনতা নিয়ে চলতে পারবে, সবাই নিরাপদ থাকবে, এটাই আমরা চাই। ভবিষ্যতে যদি তুমি কর্মক্ষেত্রে ঢুকে যাও, তখনও যদি এরকম কোনো স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়, সেখানে তুমি থাকবে? ইনশাল্লাহ আমি আমার থাকার সর্বোচ্চ চেষ্টা করব। যেহেতু আমি 2018 থেকে 2024 পর্যন্ত আমি সক্রিয় ছিলাম বিভিন্ন আন্দোলনে, আমার ভাইদের সাথে ছিলাম, আমার ব্যাচমেটের সাথে ছিলাম,
সেহেতু আমার প্ল্যান হচ্ছে কি আমার যদি স্টুডেন্টশিপও না থাকে, আমি ছাত্রদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো আমার পক্ষে যা যা সম্ভব।